সংকট এড়াতে খাদ্য নিরাপত্তায় জোর দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নোয়াখালীর পথে লং মার্চ। শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। আগের প্রবৃদ্ধি ফেরাতে লাগবে 2 অর্থবছর, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে কোরীয় উদ্যোক্তাদের। এটি নিউজ দেখছেন। 3টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিস্তাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। করোনা মহামারী সহ কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশে যেন সংকট তৈরি না হয় সেজন্য খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বেশি জোর দিচ্ছে সরকার। সকালে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু খাদ্য নয়, সবার জন্য পুষ্টি নিশ্চিত করাও তার সরকারের লক্ষ্য। রিজওয়ান ফয়েজের রিপোর্ট। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কৃষি মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব খাদ্য দিবস 2020। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী দুর্ভিক্ষের আশঙ্কায় কোনো জমি অনাবাদি না রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি ও খাদ্য খাতে দিয়েছেন 5,000 কোটি টাকার প্রণোদনাও। এসবের ফলে দেশে খাদ্য সংকট দেখা দেয়নি বলে মন্তব্য করেন তিনি। যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে তখনই আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে। কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু বাংলাদেশের যেন তার প্রভাব না হয়, আর বাংলাদেশের যেন আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কোনো রকম কষ্ট ভোগ না করে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। যে কোনো দুর্যোগের সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যে কতটা জরুরি করোনার সময় তা ভালোভাবে বোঝা গেছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমরা এই করোনার সাথে সাথে ঝড়, বন্যা সবই আমরা মোকাবেলা করে যাচ্ছি। কাজে এভাবে আমাদের বাঁচতে হবে প্রকৃতির সাথে, কিন্তু আমরা খাদ্য নিরাপত্তাটা যাতে নিশ্চিত থাকে, প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায়। হত দরিদ্র যারা, আমরা তাদের মাঝে বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা অব্যাহত রাখবো সবসময়। প্রধানমন্ত্রী কৃষিতে গবেষণা ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্ব দিয়েছেন, বলেছেন পুষ্টি নিশ্চিত করার কথাও। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা হয়, মানুষজন সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেটাই আমাদের লক্ষ্য। রিজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। দেশে খাদ্য সংকট নেই, তবে প্রশ্ন সাধারণ মানুষের খাদ্য কেনার সামর্থ্য নিয়ে। করোনাকালীন এমন এক বাস্তবতার মধ্যেই পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। বিশ্লেষকরা বলছেন, ক্রয় ক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্বল্প মূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। গোলাম কাদির রিপোর্ট। দেশের প্রধান খাদ্যশস্য চাল। সেই চাল উৎপাদনে গর্ব করতেই পারে বাংলাদেশ, কারণ চাল উৎপাদনে বিশ্বে 3 নম্বর অবস্থান এখন দেশটির। দিনকে দিন যেখানে জমির পরিমাণ কমছে, সেখানে স্বাধীনতার পর উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি, 3,87,00,000 টন। চাহিদা মিটিয়েও থাকছে উদ্বৃত্ত, মাঝে মাঝে হচ্ছে রপ্তানিও। এটা আমাদের জন্য একটা সুখবর। তার মধ্যে আমাদের 12 লাখ টন আপনার চাল আপনার উদ্বৃত্ত আছে। সুতরাং এই মুহূর্তে চাল নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, পর্যাপ্ত পরিমাণ চাল আমাদের আছে। তারপরেও খাদ্য কিনতে হিমশিম সাধারণ মানুষের। মানুষ তার আয়ের বেশিরভাগই খরচ করে খাদ্য কিনতে। করোনা পরিস্থিতিতে সেই খাদ্য কেনায় খরচ বেড়েছে আরও, কারণ চালের দাম বাড়তি, লাগাম ছাড়া নিত্যপণ্যও। তবে মানুষের আয় বাড়েনি, উল্টো কমেছে 20%। আর নতুন করে গরিব হয়েছে আরও 1.5 কোটি মানুষ। তাহলে করণীয় কি? খাদ্য ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা অথবা কাজ দিয়ে সহায়তা করতে হবে, তাদেরকে খাদ্যের ব্যবস্থা করতে হবে। অবশ্য বিষয়গুলো নিয়ে সজাগ সরকারও।
খাদ্য অধিদপ্তরের দাবি, তাদের মজুদ এখন 9 লাখ টন চাল। কম মূল্যে খাদ্য নিশ্চিতে চালু আছে ওএমএস সহ নানা উদ্যোগও। আমি মনে করি না যে বাংলাদেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থাৎ খাদ্য যদি ঘাটতি হয়, কম মূল্যে বিনামূল্যে গরিব মানুষের মাঝে, দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে চাল বিতরণ করা হবে। তবে এসব নানা উদ্যোগেও কম দামে খাদ্য নিশ্চিত হতে কত সময় লাগবে সেটাই এখন বড় প্রশ্ন। গোলাম কাদের বাবু, এটিএন নিউজ, ঢাকা। ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী আন্দোলনকারীদের নোয়াখালী অভিমুখে লং মার্চ এখন নারায়ণগঞ্জে। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে সকালে রাজধানী শাহবাগ থেকে শুরু হয় এই কর্মসূচি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানকে স্বাগত জানিয়ে আন্দোলনকারীরা আইন কার্যকরে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গত সপ্তাহ দুয়েক ধরেই রাজধানীর শাহবাগে আন্দোলন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। পূর্ব ঘোষণা অনুযায়ী নোয়াখালীর উদ্দেশ্যে লং মার্চ সফল করতে শুক্রবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। যে প্রতিবাদী অবস্থান, সেই অবস্থানের সাথে আমাদেরকে সমন্বিত করার জন্য শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা জানান, দেশের বিচার ব্যবস্থাকে তৎপর করা সহ নারী মুক্তি নিশ্চিত করতেই তাদের আয়োজন। এই বিক্ষোভ, এই আন্দোলন আজকে সারা দেশের মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। 9 দফা দাবিতে আপনার কোনো সরকারি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা আগামী দিনে হরতাল সহ আরো কঠিন কর্মসূচি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব। নারীর প্রতি সহিংসতায় দায়ীদের শাস্তি নিশ্চিত করা সহ 9 দফা দাবি তো আছেই, এর সাথে পাহাড় ও সমতলে নারীর উপর সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধের দাবি ছিল পদযাত্রায় অংশগ্রহণকারীদের কণ্ঠে। আমাদের বিচার সূক্ষ্ম হলে আমরা মানবো, আনালে আমরা বাংলাদেশে কোনো মানবো না, আমরা লং মার্চ চলতেই থাকবে। ধর্ষণ ঠেকানোর জন্য, নির্মূল করার জন্য এই 9 দফাকে বাস্তবায়ন করা দরকার, যার কারণে আমরা এখানে ক্ষান্ত দেই। আমাদের শিক্ষা এবং সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন ছাড়া এই ধর্ষণ বাংলাদেশে কমবে না। শাহবাগ থেকে পায়ে হেঁটে গুলিস্তান, সেখান থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা হয়ে ফেনীতে রাত্রি যাপন, শনিবার নোয়াখালীর মাইজদিতে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লং মার্চ কর্মসূচি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। করোনা প্রসঙ্গ, বলা হচ্ছে শীতে করোনা ভাইরাসের প্রকোপ নতুন করে বাড়তে পারে। জোর আলোচনা সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ নিয়েও, কিন্তু বাংলাদেশের সেই ঝুঁকি আসলে কতটা? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। গত 7 মাসে দেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, মার্চে করোনা শনাক্ত হওয়ার পর জুন থেকে আগস্ট এই 3 মাসে আক্রান্ত এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। এরপর কমতে থাকলেও সে গতি বেশ ধীর। গত 1 মাসে গড়ে প্রতিদিন করোনা শনাক্ত হয়েছে 1.5 থেকে 2000-এর মতো, আর মৃত্যু 20 থেকে 35-এর মধ্যে। অবশ্য কমেছে করোনা পরীক্ষার হারও। আশ্বিন শেষ, শীত শুরু হতে দেরি নেই। এই মহামারীকালে উত্তরে হাওয়া বাংলাদেশে পৌঁছানোর আগেই করোনা ভাইরাস নিয়ে সতর্কবার্তা আসছে চারিদিক থেকে। ভাইরাসটা কোল্ড এনভায়রনমেন্টে এরা মাল্টিপ্লাই বেশি করবে, এটাই হলো প্রথম কারণ। আমাদেরও তো কিছুটা সময় বেশ ভালো ঠান্ডা পড়ে, অ্যাটলিস্ট 2 সপ্তাহ মতন খুব ভালো ঠান্ডা পড়ে। তো ওটার জন্য আশঙ্কা করা যেতে পারে, একটা প্রেডিকশন আছে যে ওই সময়টা বেড়ে যেতে পারে। বাংলাদেশে শীতের সময় শুকনো থাকে, মানুষের চলাচলটা বেশি হয় এবং সামাজিক মেলামেশাটা বেশি হয়। সেক্ষেত্রে মানুষ থেকে মানুষের সংক্রমণের আশঙ্কাটা বেশি হয়। শীতে এমনিতেই ঠান্ডাজনিত সমস্যা বাড়ে, এই সময় সক্রিয় হয় ভাইরাসও। শীতের কারণে ঘর এবং যানবাহনের জানালা দরজা বন্ধ থাকবে, ফলে একজন আক্রান্ত হলে তা দ্রুত ছড়াতে পারে। অন্যান্য সর্দি কাশি সাধারণত শীতকালে বাড়ে, অন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো বেশি আসে। তাহলে হাঁচি কাশি বাড়া মানেই হলো সেই সঙ্গে আবার ড্রপলেটও বেড়ে যাওয়া, এবং হাঁচি কাশির সঙ্গে আমার যে স্থানীয় যে প্রতিরোধ ক্ষমতা থাকে গলা এবং এই যে নাকের ভিতরে মিউকোসা, তারপরে একটা লোকাল অ্যান্টিবডি থাকে ইমিউনোগ্লোবুলিনে, সেটাও কমে যায়, অনেক সময় সেটাও কম্প্রোমাইজ হয়ে যাবে। তাহলে আমার হোস্ট ফ্যাক্টরও কিন্তু একটা বড় ফ্যাক্টর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, শীতে করোনা ভাইরাস আরও মারাত্মক রূপ নিতে পারে। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ বেড়েছে, তাই এটি বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। যেখান থেকেই হোক, প্রাইভেট পাবলিক যে কোনো সেক্টর থেকে খুব দ্রুত হাঁচি কাশির চিকিৎসা করা দরকার, যাতে, কারণ যত বেশি সিমটম থাকবে তত বেশি স্প্রেড করবো আমরা, তত বেশি ছড়াবো।
মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। শীতে করোনা সতর্কতায় বিশেষজ্ঞ কমিটি কি ধরনের পরামর্শ দিয়েছে তা নিয়ে রিপোর্ট থাকছে আগামীকাল। দেখতে চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। যাচ্ছি পরবর্তী খবরে। IMF এর আশা জাগানোর রিপোর্ট বলছে ঘুরে দাঁড়ানোর অর্থনীতি নিয়ে প্রবৃদ্ধিতে বিশ্বে 3 নম্বরে থাকবে বাংলাদেশ। করোনাকালে বিশ্ব অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে, তখন আগের গতিতে প্রবৃদ্ধি ফেরাতে বাংলাদেশের লাগবে বড়জোর 2 অর্থবছর। এটিএন নিউজের নিউজ আওয়ার এক্সট্রায় এমনটাই দাবি অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের। করোনাকালে বিশ্ব অর্থনীতিতে যখন শুধুই হতাশা, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে জিডিপির প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার শীর্ষে। শত খারাপ খবরের মাঝে আশা জাগানিয়া এই রিপোর্ট নিয়েই নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন। গন্তব্য এখন বাংলাদেশ। আমাদের এখানে কেউ $1 বিলিয়ন ইনভেস্ট করেনি, তো আমাদের গ্রোথটা আমরা নিজেরা ফিনান্স করেছি। আমরা ফিনান্স করেছি, গ্রোথ পুঁজি হয়েছে, পুঁজিটা আবার রিইনভেস্ট করেছি, যার ফলে আমাদের গ্রোথটা একটু স্লো হয়েছে, কিন্তু আমাদের গ্রোথটা খুব রোবাস্ট, যার ফলে আমাদের এখানে যখন কোনো শক আসে সেই শকটা আমরা খুব ভালো অ্যাবজর্ভ করতে পারি। IMF তাদের রিপোর্টে বাংলাদেশের তুলনা করেছে ভারতীয় অর্থনীতির সাথে। তাই প্রতিবেশী দেশের গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে এই বিষয়টি। অনুষ্ঠানে বাংলাদেশের এই অর্জনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বন্ধুরাষ্ট্র ভারতের গণমাধ্যম কর্মী। একটা অর্থনীতির ক্ষেত্রে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পিস, যেটা খুব ইম্পর্টেন্ট, একটা প্রপার ট্যাক্সেশন সিস্টেম, এন্ড আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই 3টে জিনিস যদি থাকে তাহলে ইকোনমি অপিউলেন্সের দিকে যায়, প্রাচুর্যের দিকে যায়। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা গভর্নমেন্টের জামানায় উনি যেটা করতে পেরেছেন যে একটা স্টেবিলিটি, একটা পিস। আপনাদের 2009-10 আগের বাংলাদেশের ইমেজ এবং 2009 পরের বাংলাদেশের ইমেজ, এটার মধ্যে একটা মারাত্মক ডিফারেন্স আছে। বিশেষজ্ঞদের দাবি করোনা আরো স্থায়ী হলে ভারতের অর্থনীতি যখন উল্টো দিকে ছুটবে, তখনও এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। সবকিছু বন্ধ করেছে লকডাউন শেষে জানি, বাজার ব্যবস্থাকে উন্মুক্ত রেখেছে, সক্রিয় রেখেছে, পণ্য চলাচলকে সক্রিয় রেখেছে। অর্থাৎ এই মানবিক লকডাউনের কারণেই অর্থনীতি একেবারে, আমি বলবো যে এই যে আমরা দ্রুত উঠে দাঁড়ানোর বিষয়টা হলো অর্থনীতিকে সামগ্রিকভাবেই গুরুত্বে রাখা হয়েছে। সরকারের শীর্ষ নেতৃত্ব অনেক ঝুঁকিপূর্ণ ভাবে একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছেন। ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জিং একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বরঞ্চ ভালোভাবে বেরিয়ে আসতে পেরেছি। যদিও আমি এখনো বলবো না যে কোভিডের নিয়ন্ত্রণটি আমরা খুব ভালোভাবে করতে পারছি, কিন্তু বলবো যে আমরা চ্যালেঞ্জটি নিয়ে অন্তত অর্থনীতির ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর একটা দিক পাচ্ছি। কিন্তু অর্থনীতির এই উত্থান পতনের খেলায় ছিটকে পড়ার শঙ্কাও রয়েছে সমান তালে। আর তাই অনুষ্ঠান সঞ্চালক মুন্নি সাহার প্রশ্ন, টিকে থাকতে যেখানে প্রয়োজন দূরদৃষ্টি আর সুষ্ঠু পরিকল্পনার, সেখানে বাংলাদেশের ভিত কতটা মজবুত? আমাদের এই বছর 21 মাসের প্রবৃদ্ধির প্রক্ষেপণ হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 6.2%, আর গত বছর তার 5.24 জানেন। 20-21 হলো 6.2, আর 21-22 গিয়ে আমরা পুনরায় 8% উপরে চলে আসবো। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। ভোটের খবর। প্রচারণা শেষ, এখন ভোটের অপেক্ষা। আগামীকাল ঢাকা 5 আসনের উপনির্বাচন। নানা সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দারা এবার আর ভুল করতে চান না, জনবান্ধব প্রতিনিধি বেছে নিতে চান তারা। এই কাজের রিপোর্ট, ছবি তুলেছেন ইসমাইল হোসেন। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের গেটওয়ে যাত্রাবাড়ি। প্রশস্ত রাস্তা, উড়াল সড়ক থাকার পরও কোথায় যেন পিছিয়ে যায় চলার গতি। যানজট এখানকার নিত্য ব্যাপার। কেবল মূল সড়কেই নয়, আশপাশের সংযোগ সড়কেও একই দশা। রাস্তা কিংবা ফুটপাতে চলে দখলের রাজত্ব। কোথাও বা ভাঙাচোরা রাস্তায় নাকাল হন এলাকাবাসী। রাস্তাঘাট ওই সামনে কিছু ভাঙা আছে, ওইখানটা ঠিকঠাক করে দিলে হয়তো বা ক্লিয়ার হইতে পারে। ঢাকা জেলার ট্রাক যে এই যে ইয়েটা দেখতেছেন, সেটার মধ্যে আমাদের একটা টার্মিনালের ব্যাপারে আমরা দাবি দেওয়া জানাইছি। চৌরাস্তার কাছের এই সড়কে আধুনিকতার ছোঁয়া লাগলেও নাগরিক সুবিধার বঞ্চনা রয়েই গেছে। নোংরা পানিতে সয়লাব সারা বছর, আর তা ডিঙিয়ে গন্তব্যে ফিরতে হয় বাসিন্দাদের। বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার কোনো বালাই নেই এখানে। এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে জানা নেই কারো। রিক্সা পরে যায়, গাড়ি পরে যায়, স্কুলের ছাত্রছাত্রীরা ঠ্যাংটুং ভাঙি যায়, বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারি না, তারপরে বাইরে বের হতে পারি না। সমস্যা যেন পিছু ছাড়ছে না ডেমরা, শনিয়াখড়া, গেন্ডারিয়ার বাসিন্দাদের। ময়লার ডিপোর ব্যাপক সংকট যাত্রাবাড়িতে। জনসমাগমের জায়গায় যেখানে সেখানে আবর্জনা ফেলা হয়।
দুর্গন্ধে টেকা দেয়। রাত বিরাত এখানে যে ময়লাগুলি স্তূপ এখানে দুর্গন্ধ ছড়ায়, প্লাস সাধারণ মানুষের জনগণের চলাফেরাও কষ্ট। আমাদের এলাকায় কোনো ডাস্টবিন নেই, এখানে যাত্রাবাড়ি ময়লা রাস্তার ভিতরে ফেলায়। এত সব সমস্যা যেখানে, সেই এলাকা ঢাকা 5 আসনের সংসদ সদস্য পদে উপনির্বাচন শনিবার। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গণফ্রন্ট ও বাম ঘরানার দল বাসদ সহ 7 জন প্রার্থী হয়েছেন। এখানকার ভোটার সংখ্যা 7 লাখ, নারী পুরুষ ভোটার প্রায় সমানে সমান। নির্বাচনী প্রচারে প্রধান দুই দলের অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ভোটাররা প্রার্থী বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চান। বিগত সময়ের যারা এমপি সাহেব ছিলেন তারা দলবাজ বিভিন্ন জিনিস ফুটমার্ট দখলদারিত্বের কারণে, যেটার মধ্যে হচ্ছে আনুগত্যতা এবং শৃঙ্খলা, এই দুইটার কোনোটাই ছিল না। 5 আসনের ভিতরে যে কটা উন্নয়ন কাজ আছে এটাই যাওয়া সে করুক। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। দুর্নীতিবাজরাই তাকে দায়িত্ব থেকে সরাতে চায়, মনে করেন ওয়াসার এমডি। নাব্য সংকটে বরিশাল নৌরুট, দুর্ভোগের সাথে দুর্ঘটনার ঝুঁকি। দুর্যোগের সংকট এড়াতে খাদ্য নিরাপত্তায় জোর দিতে হবে, বললেন প্রধানমন্ত্রী। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নোয়াখালীর পথে লং মার্চ। শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। আগের প্রবৃদ্ধি ফেরাতে লাগবে 2 অর্থবছর, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে কোরীয় উদ্যোক্তাদের। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। যারা দুর্নীতি করতে চায় তারাই তাকে দায়িত্ব থেকে সরাতে তৎপর বলে মন্তব্য করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। গত 10 বছরে ওয়াসার সাফল্যের কারণেই 3য় মেয়াদে তার নিয়োগ হয়েছে বলেও দাবি করেছেন তিনি। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজ কথা বলেন তিনি। তাকসিম খান এও দাবি করেন, ওয়াসার চলমান কার্যক্রমে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সন্তুষ্ট। তিনি জানান, পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা করে তুলতে অচিরেই রাজধানীর শতভাগ পানি সংযোগ বৈধতার আওতায় আনবে ওয়াসা। আর ঢাকার সব খাল এবং পয় নিষ্কাশন ব্যবস্থাপনা এককভাবে সিটি কর্পোরেশনের হাতে থাকলে জলাবদ্ধতা সমস্যার সমাধান সহজ হবে বলেও মনে করেন তিনি। এই আলোচনা সমালোচনারা কিন্তু কেউ বা কারা যাদের ভেস্টেড ইন্টারেস্ট আঘাত করে তারা কিন্তু এই সমালোচনাটা করে, এবং তারাই কিন্তু অর্গানাইজড ওয়েতে একটা প্রচারণাও চালায়। তো কাজেই এটা তারাই করছে যারা আমাদের কর্মকাণ্ডের দ্বারা তাদের অনৈতিক কর্মকাণ্ড, তাদের অবৈধ কর্মকাণ্ড, তাদের দুর্নীতি বা স্বজনপ্রীতির কর্মকাণ্ড করতে পারছে না। সাতক্ষীরার কলারোয়ায় 2 শিশু সন্তান সহ 4 জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত শাহিনুর রহমানের শাশুড়ি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ময়না তদন্ত শেষে নিহত শাহিনুর এর নানার বাড়ি কলারোয়ার রোজাবক্স গ্রামে 4 জনেরই দাফন সম্পন্ন হয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। যশোরের মনিরামপুরে সন্ত্রাসীদের হামলায় 2 চাচাতো ভাই নিহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে 3 রাস্তার মোড়ে কয়েকজন সন্ত্রাসী কেবল লাইন কর্মী বাদল ও আব্দুল আহাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হন বাদল। গুরুতর আহত আব্দুল আহাদকে উদ্ধার করে হাসপাতালের পথে নিলে তার মৃত্যু হয়। নিহত 2 জন কোতোয়ালি থানার জয়ন্তা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হামলাকারীদের শনাক্ত এবং হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌরুটের কয়েকটি চ্যানেল বন্ধ হয়ে গেছে। বাকি চ্যানেলগুলোতে ঝুঁকি নিয়ে চলাচল করছে নৌযান।
প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ডুবোচরে নৌযান আটকে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নৌপথ। চর পড়ে যাওয়ায় ইতিমধ্যে এই রুটের মুলাদি শৌলা দিয়ারা হিজলা চ্যানেল বন্ধ হয়ে গেছে। এই রুটের নৌযানগুলো বেশি পথ ঘুরে ইলিশা হয়ে ঢাকা বরিশালে যাতায়াত করছে। এতে স্বাভাবিকের তুলনায় সময় লাগছে অনেক বেশি। এই চ্যানেলও আবার অনেক জায়গায় পানি কম। এ কারণে প্রায়ই মেঘনায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকে নৌযানগুলো। অনেক সময় জোয়ার ভাটার ওপর নির্ভর করেও চালাতে হয় নৌযান। এ অবস্থা চলতে থাকলে এই নৌপথটি বন্ধের আশঙ্কা করছেন নৌযান চালকরা। নদী সোজা যদি ড্রেজিং করে, পানি যেভাবে নেয় ওভাবে ড্রেজিং করলে নদী থাকবে। আর নদী হয়েছে পাতালিয়া ড্রেজিং করছে, এই ড্রেজিংয়ে বালু দুই দিক দিয়ে বালু এসে নদী ভরে যায়। এত বেশি নাইপোটার সংকট দেখা দিছে যে আমাদের নৌযানগুলো চালানো খুবই কষ্টকর হচ্ছে। প্রত্যেক বছর ড্রেজিং করে 2 মাস 3 মাস চলার পরে আমরা সেই নৌপথে চলতে পারতেছি না। ওখানে পলি জমি সমস্ত নৌপথ বন্ধ হয়ে যায়। জোয়ারের অপেক্ষা থাকতে হয়, জাহাজ প্রায় জায়গায় বাইজে পড়ে, ধাক্কা খায়, পানি খুবই কম দেখা যায়। সম্প্রতি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই রুট পরিদর্শন করেন। এ সময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। আমরা চেষ্টা করছি যে নৌপথে যে মানুষগুলো যাতায়াত করে তাদের জন্য একটা সাশ্রয়ী এবং নিরাপদ নৌপথ অব্যাহত রাখে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত 10,000 কিলোমিটার নৌপথ, এটা আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব এবং এই লক্ষ্যে এখন 53টি নদী নতুনভাবে খনন করা হচ্ছে। আর যেই নৌপথগুলো আছে সেগুলোকে মেইনটেনেন্স ড্রেজিং করা হচ্ছে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। উন্নয়নের পথযাত্রায় অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং সস্তা শ্রমের নিশ্চয়তায় কোরীয় বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কোরীয় বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মফিদুল তপু রিপোর্ট। করোনা মহামারীর ধাক্কা সামলে অনেকটাই গতি ফিরে পেয়েছে বাংলাদেশের অর্থনীতি। একই সঙ্গে বাড়ছে বিদেশি দাতা ও সাহায্য সংস্থার ঋণের প্রবাহ। পাইপলাইনে রয়েছে দেশ জুড়ে নানা ধরনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ভবিষ্যৎ এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশে প্রতিযোগিতার পরিবেশ সম্পর্কে ধারণা দিতে বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ইনফ্রা প্রজেক্ট রোডশোর আয়োজন করে কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা। এতে অংশ নেয় স্যামসাং দাইউর মতো বিশ্বখ্যাত 17টি কোরীয় ব্যবসা প্রতিষ্ঠান। There are too many manpower compared to the other countries, so then we can use the ability engineer or ability worker. So we throw the material, so then we make construction more the competitivity. Step by step, we need to develop some infrastructure field. If done yet, and we cannot hope any other things. অনলাইন কনফারেন্সের মাধ্যমে কোরীয় ব্যবসায়ীদের বাংলাদেশের কর্মপদ্ধতি ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে পরামর্শ ও আলোচনা করেন ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা, পিজিসিবি, ইটকল সহ 8টি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কিন্তু শুধু টেকনোলজি নিয়ে আসে এবং হায়ার লেভেলের লোকগুলো নিয়ে আসে, ইঞ্জিনিয়ার বা ম্যানেজার লেভেলে, কিন্তু লোয়ার লেভেলের লোক কিন্তু আমরাই কাজ করি। যে টেকনোলজি, নলেজ, কাজ করার যে ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আমাদের দেশের লোকেরা এখন ক্রমান্বয়ে ডেভেলপ করতেছে। বিডের মাধ্যমে আসতে হবে, তবে তারা যেন প্রস্তুতি নিতে পারে, তারা যেন জানে আমাদের সম্বন্ধে, এবং এটাই প্রকাশ করার জন্য এখানে আসা। কোরিয়ান টেকনোলজি যেহেতু আমাদের এশিয়ান কান্ট্রি কাছাকাছি এবং তারা অনেক এগিয়ে আছে, আমরা তাদেরকে ফলো আপ করবো। তারা কিভাবে তাদের ইনপুটটা দিতে পারে এবং তাদের যে রিসার্চ এবং তাদের যে মেথোডোলজিগুলো আছে, ভালো মেথোডোলজি, সেটাকে আরও এখানে নিয়ে এসে জিনিসটাকে আরও ডেভেলপ করতে পারে। রোড শো পরিদর্শন করে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। সামনের দিনগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কোরীয় ব্যবসায়ীদের বিনিয়োগ অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। There are many areas we can cultivate further relations, and this infrastructure will be obviously one of them. But there are many other areas that we can develop the further and cooperation between us. And this COVID-19 is affecting a little bit. কোটরা আয়োজিত এই রোড শোর মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে এটিএন নিউজ ও এটিএন বাংলা। এর আগে গত 7 অক্টোবর কোটরা মহাপরিচালক এটিএন গ্রুপের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছিলেন। তারা বাংলাদেশে আসুক, আমাদের বাংলাদেশের অনেক স্কোপ আছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মেটার প্রেজেন্ট কৃষি সংবাদ, সুজলা সুফলা। করোনাকালে লাউ চাষ করে লাভবান কুষ্টিয়ার কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এখন লাউ সরবরাহ করছেন তারা। চলতি মৌসুমে কুষ্টিয়ায় 200 হেক্টর জমিতে লাউ চাষ করেছেন কৃষকরা। অন্য ফসলের তুলনায় লাউ চাষে খরচ কম। বিঘা প্রতি কৃষকদের খরচ হয়েছে মাত্র 12 থেকে 15 হাজার টাকা, আর বিক্রি করছেন লাখ টাকারও বেশি। অতিবৃষ্টির পরও লাউ সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছে কৃষকরা। আবার কৃষকদের কাছ থেকে প্রতিটি লাউ 25 থেকে 28 টাকা পাইকারি দরে কিনে ভোক্তাদের কাছে তা 35 টাকা বা তারও বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় কৃষকদের লাউ সহ অন্যান্য সবজি বিষমুক্ত উপায়ে উৎপাদনের জন্য নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। আবারও নিচ্ছি বায়োদৃষ্টি বিরতি। বিরতির পর যা থাকছে। থাইল্যান্ডে জরুরি অবস্থার মধ্যেই রাজপথে হাজারো বিক্ষোভকারী। আইপিএল, মুম্বাইয়ের প্রতিপক্ষ আজ কলকাতা নাইট রাইডার্স। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের খবর। থাইল্যান্ডে জরুরি অবস্থা ভঙ্গ করে রাজধানী ব্যাংককে নেমে এসেছে হাজার হাজার বিক্ষোভকারী। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে জারি করা কারফিউ অগ্রাহ্য করে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান করে তারা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বৃহস্পতিবার পুলিশের হাতে আটক 20 নেতাকর্মীকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। অনেকক্ষণ রাজপথে অবস্থানের পর তারা ফিরে যান। তবে আজ স্থানীয় সময় বিকেল 5টায় আবারও রাজপথে ফিরে আসার অঙ্গীকার করেন তারা। রাজার ক্ষমতা কমিয়ে আনা ও 2014 সালে ক্ষমতা দখল করা প্রধানমন্ত্রী প্রায়ুৎ চান-ওচার পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু করে ছাত্ররা। পরবর্তী সময়ে এটি জনতার আন্দোলনের রূপ নেয়। আন্দোলন ঠেকাতে বুধবার জরুরি অবস্থা জারি করে থাই সরকার। খেলার খবর। আইপিএলে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8টায়। চলতি আসরে প্রথম দেখায় মুম্বাইয়ের বিপক্ষে 49 রানে হেরেছিল কলকাতা। দীনেশ কার্তিকের দলের জন্য আজ প্রতিশোধের ম্যাচ। তবে পরিসংখ্যান আর সাম্প্রতিক ফর্মের হিসেবে সেটা কঠিনই হবে কলকাতার জন্য। সব আসর মিলিয়ে দু দলের 26 সাক্ষাতে কলকাতা জিতেছে মাত্র 6 বার। বাকি 20 ম্যাচই মুম্বাই জয়ী। পয়েন্ট তালিকায় দ্বিতীয় মুম্বাই ধারাবাহিক থাকলেও অধিনায়ক রোহিত শর্মার ফর্মে না থাকাটা চিন্তার কারণ। অন্যদিকে এখন পর্যন্ত 4 ম্যাচ জিতে কলকাতা তালিকার 4র্থ স্থানে। ওপেনার শুভমান গিল রানের মধ্যে থাকলেও অন্যরা ধারাবাহিক নন।
বোলিং শক্তিশালী করতে আজকের ম্যাচে পেসার লোকি ফার্গুসন ও স্পিনার কুলদীপ যাদবকে দেখা যাবে। শেষ করব 3টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। দুর্যোগের সংকট এড়াতে খাদ্য নিরাপত্তায় জোর দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নোয়াখালীর পথে লং মার্চ। শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের। আগের প্রবৃদ্ধি ফেরাতে লাগবে 2 অর্থবছর, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে কোরীয় উদ্যোক্তাদের। দুর্নীতিবাজরাই তাকে দায়িত্ব থেকে সরাতে চায় মনে করেন ওয়াসার এমডি। নাব্য সংকটে বরিশাল নৌরুট, দুর্ভোগের সাথে দুর্ঘটনার ঝুঁকি। থাইল্যান্ডে জরুরি অবস্থার মধ্যেই রাজপথে হাজারো বিক্ষোভকারী। আইপিএল, মুম্বাইয়ের প্রতিপক্ষ আজ কলকাতা নাইট রাইডার্স। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5159 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।